নমস্কার, আমি রূপসী হালদার। পড়ছি অবরুদ্ধ নিশীথ। লেখনীতে রয়েছেন তেজস্মিতা মূর্তজা। পর্ব ৫৪। প্রথমে সতর্কতা বাণী রয়েছে, এটি সহিংসতা রয়েছে। ক্লাবঘরে ফের আগুন জ্বলেছিল সেদিন। তখন দুপুর ১২টা। ওয়ার্কশপে দুজন ছেলে বাদে সবগুলো একচোটে দৌড়ালো ক্লাবের দিকে। এটা ওদের প্রাণের স্থল। রাতে শুধু ঘুমানোই হয় বাড়িতে, সকাল থেকে রাত ওখানেই কাজ। আজ কিছুদিন পাটোয়ারির বাড়ির নিরাপত্তার ভিত্তিতে ওদেরকে এই বাড়ির একতলা ভবনে থাকতে হচ্ছে। হন্য হয়ে লাঠি ছুরি দা নিয়ে ছুটলো সবগুলো। কোনো দিকে খেয়াল নেই। যারা আগুন লাগিয়েছে তাদের রক্ত দিয়ে আগুন নেভানো হবে আজ। দুর্ভাগ্যবশত কাউকে পাচ্ছিল না, শুধু আগুন জ্বলছে, বড় হোক বাড়ছে। ওয়ার্কশপে দুজন দেখলো তার খানিক পর পলাশ আর মাঝার ঢুকেছে। দুজন উঠে কপালে হাত ঠেকিয়ে সালাম দিয়েছিল তড়িঘড়ি। পলাশ এবার বেশ কিছুদিন পর আসলো। আগে প্রায় দিনই তাকে গোডাউনে আসতে দেখা যেত, কিন্তু মাঝারের সাথে কেন এসেছে তার জিজ্ঞাসা করার সাহস পেল না পলাশের কাছে। রাগ হলো মাঝারকে দেখে, তবুও কিছু বলার নেই। পলাশ মানুষ নয়। তাছাড়া ওরা দুজনই দুশ্চিন্তায়। জয় হামজা ফিরে এই ঘটনার জন্য কি করবে? পৌরসভায় জরুরি অধিবেশন থাকলে হামজাকে কল না করলে কোনো প্রকার তলব সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে। তাই দুশ্চিন্তায় সিটিয়েছিল দুইজন। পলাশ হেলেদুলে বাড়ির মেইন ঘরটি পার হয়ে মেইন ফটক পেরিয়ে পেছনে ঢুকে পড়েছে। ক্লাবঘর এমনিতেই বিরোধী পক্ষের আগের হামলায় ভাঙচুর হয়ে পড়েছিল। আজকের আগুন পেট্রোল ঢেলে জ্বালানো হয়েছে, দাউ দাউ করে শুধু ওপরে চলছিল। এতগুলো ছেলে মিলেও হিমশিম খাচ্ছিল আগুন নিয়ন্ত্রণ আনতে। সাধারণ লোকজন এসব থেকে দূরে থাকার চেষ্টা করে সবসময়। পলাশ গতরাতে জয়কে কল করে একটা প্রস্তাব রাখলো। ভাব, আয় একটা ডিসকাশনে যাই। আমার কাঁচামাল বর্ডারে আটকে আছে, দুজনকে ছাড়িয়ে নিয়ে আসি, এই ফাঁকে কথা হবে। আপনি কোথায়? এখন জয়পুরহাট। বর্ডারে তো আপনার মাল আসছে না। জয়পুরহাট বর্ডারের কাছাকাছি তা তেমন, আর আপনার মাল আসে বন্দরে, তো জয়পুরহাট কি করছেন? একটা কাজে এসেছিলাম। আচ্ছা, তুই আমায় বিশ্বাস করতে পারছিস না কেন? আপনি বিশেষ কি? জয় আমি নিজেকেও বিশ্বাস করে না পলাশ ভাই। এই সতর্কতা দিয়ে কি হবে? তুই আমার যা ক্ষতি করেছিস, আমি ফুল ড্যামেজ জয়। চাইলেও কিছু করার নেই, অন্তত আপাতত। হো হো করে হাসলো পলাশ। আয়, মালগুলো ছাড়িয়ে আনি। কাকার কেসটা নিয়ে খুব ঝামেলায় আছি, তোকে দরকার। জয় চুপ ছিল। পলাশ জানে জয় কচুর পাতা, 1000 টন পানি ঢাললেও ভিজবে না। চতুরতার ঊর্ধ্বে চলে সে। পলাশ বলল, আমি যদি ক্ষমা করে দেই তোকে, আমি তোর ক্ষতি করছি, তুই আমার কাটাকাটি। আমার তোকে দরকার, তোর আমাকে। জয় হাসল। আপনাকে আমার আর কোনো দরকার নেই, তা জানেন আপনি। জয় আমির হ্যাজ রাইজ অন হিজ ওয়ান্ট ডেস্টিনি স্টেট। আর না, সে আপনার কাছে ক্ষমা প্রার্থী। এত নাটক করবে না আমার সাথে। ঘুরতে যাই বহুদিন, এই ফাঁকে ঘুরে আসছিস, এর বেশি কিছু নেই। জয় জানতো না পরিস্থিতি এমন হবে। সে বাড়িতে যে কড়া পাহারা বসিয়েছে, তার উপর হামজা ভাই তো জেলাতেই থাকছে। হামজা বলল, গিয়ে ঘুরে আয় একবার। বিট্রে হলেও আছি আমি সামলাতে। অন্তু থাকলেও পলাশের মাঝার হয়তো তার হাতে বলি হয়ে যেত আজ। পরিস্থিতি ঠিক তরুকে একলা করে ছেড়ে দিয়েছে। সেদিন দুজন রাক্ষসের হাতে দুর্বল তরু মানসিকভাবে দুর্বল, পেরে ওঠেনি। তরুর ওড়না খুলে এক প্রান্ত ছিঁড়ে সেটা তরুর মুখে গুজে দিয়েছিল পলাশ। গঙ্গারির আওয়াজটুকু বের হয়নি গলা থেকে। মাঝারকে তরুর দিকে ঠেলে দিয়ে সে সোফায় বসলো, যেমনটা নাটকের দর্শকেরা মঞ্চের সামনে বসে থাকে। তরুর চোখের কাতরতা পলাশ নিজের সবটুকু হারানোর যন্ত্রণা একটু একটু মূল্য ফেরত পেয়েছে, যা সে জয়ের বউয়ের সাথে করতে পারেনি। সেই অতৃপ্ত বাসনাটুকু পূরণ করেছে। অন্তুকে জয় ছাড়িয়ে এনেছিল তাকে অপমান করে, সেই শত্রুকু শোষণ করে নিল। তারপর গেল সে তরুর শেষ সময়। বিলাস পাটোয়ারি বাড়ির মাঝমিছিতে নরক নেমেছিল সেদিন। তরুর ছিন্নভিন্ন দেহটা বেহুশ হয়ে পড়ে আছে তখন। প্যান্টের চেন লাগিয়ে তৃপ্ত মুখে পলাশের পাশে এসে ধপ করে বসে পড়ল মাঝার। পলাশ পিঠ চাপড়ে হাসল, নিজের নীরবে সাব্বাসী জানালো মাঝার পুরুষত্বকে। অজ্ঞান তরুকে তোলা দরকার। এমনিতেই মুখে কাপড় গোজা থাকায় চিৎকার শোনা যাচ্ছিল না। পলাশ খুব অসন্তোষ তাতে। আবার যদি বেহুশ থাকে তাহলে হলোটাই কি? পানি ছোঁয়ালো মুখে, শরীরে হাত দেওয়া যাচ্ছিল না। জ্বরে চিরচির করে পুড়ছে যেন ছোট্ট লাজুক দেহটা। তরু শ্বাসের গতি তখন খুব ধীর, চোখ খুলতে পারছিল না ঠিক মতো।
চোখ বুজে খুব ধীরে শ্বাস টেনে নেওয়ার চেষ্টা করছিল। শরীরের বিভিন্ন স্থানে আঁচড় খামচেয়েছে, চামড়া খসে গেছে। চোখের কোণা দিয়ে টসটসে গরম নোনা জল টুপটুপ করে কয়েক ফোঁটা মেঝেতে পড়ল। তরু পলাশকে চোখের ইশারায় সাবধান করার চেষ্টা করলো। জয়া, আমি তোকে ছাড়বে না রে, একটু চিন্তা কর, আমি তোর ভালোর জন্য বলছি। শোন, একটু সময় দে আমায়। ওই লোকটাকে কথা দিয়েছি আমি ফিরলে সাজি উফ, কান্নার জন্য পড়তে পারছি না, সরি। ফিরলে সুজির হালুয়া খাওয়াবো। এই শেষ কর্তব্যটুকু করতে দে আমায়। ওর আর কেউ নেই রে, আমি না দিলে ওকে কেউ দেবে না, খাবেও না ও। বড় বেপরোয়া বেখেয়ালি লোক সে, একটু সময় দে। শেষ মুহূর্তে তরু হেসেছিল। জয় ঝুঁকে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। গলার শিকলের মতো দেখতে চেনটা লকেটটা ঝুলন্ত শরীর ছুঁচ্ছিল তরুর। তরু অনুভব করলো জয়কে কাঁদছে। তরুর যন্ত্রণায় বুঝি, ছি, একটু ভালো লাগছিল না দেখতে জয়কে। জয় আমিরকে রহস্যমতো সুন্দর দেখায়, হাস্যরতই ভালো দেখায়। এই কঠিন অবয়বের মুখে মলিনতা একটু সাজে না। ঠোঁটের কোণে মৃদু রসিক হাসি আর চটা ভ্রু নিচে পড়া গভীর চোখ দুটো জীবনের ক্লান্তির সংমিশ্রণ বড় মানায়। তরু শেষবার দেখলো তার জয়কে। জয় চেয়ে আছে। অনেকজনের কথা তরুর মনে পড়েছিল। উকিল আরমিনকে দেখা হলো না তরুর। ও থাকলে কি এমন হতো ওর সাথে? হামজা ভাইয়ের মুখটা ভেসে উঠেছিল। গম্ভীর বিশালাকায় দাড়ির গোফের মুখটা একটা শ্যামলা মায়া। তরু আস্তে করে চোখ বুঝল। খুব শান্তি লাগছে। জীবনের অবসাদে এত সুখ হবে না। জীবনে তো অতি নিষ্ঠুর তার কাছ থেকে ছাড়া পাওয়া তো সুখেরই, তবু বুক কলিজা ছেঁড়া যন্ত্রণা। মায়ার টান বলে না এটাকে? তাই তো, কিন্তু কিসের মায়া? দুনিয়ায় নাকি আরেকটা পরিচিত মুখের? একটা আস্ত ছন্ন ছাড়া জয়া মীরের মায়া নয়তো এটা? এ তো এক চঞ্চল অদ্ভুতরে পুরুষের মায়া, যার পারফিউমের কোটোটা তরু এগিয়ে দিয়েছিল। ধুর, কলিজা ছেঁড়া বিটে খাওয়ার মতো সে জয়ামিরকে, যার কাজু বাদামের পাত্রটা বা বেডসাইডে টেবিলের ওপর নিঃশব্দে রেখে আসবে কে? অন্তু আর বাড়িতে গিয়েছিল না, সোজা পাটোয়ারের বাড়ির দিকে রওনা হলো। তরুর জ্বর অনেকক্ষণ জয়ামিরে বেরিয়ে গেছে। মেয়েটার নিশ্চয় একা রয়েছে। অসুখে মরবে, তবু মুখ ফুটে কিছু বলবে না। বাড়ির সামনে রিক্সা থামাতেই ওয়ার্কশপের ছেলে দ্রুত এগিয়ে এসে সালাম দিল। আসসালামু আলাইকুম ভাবি, ঠিক আছেন? ভাড়া মিটিয়ে রিক্সা বিদায় করলো দুইজন। অন্তু বলল, ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? আর সব কোথায় গেছে? এভাবে বাড়ি ফাঁকা রেখে কোথায় গেছে ওরা? দুজন কাছাকাছি হয়ে গেল। অন্তুর এই পর্যবেক্ষণ দৃষ্টিকে ওরা ভয় পায়, ঠিক জয়ের মতোই। আসলে ভাবি, এত হেজিটেশনের কি আছে? বাড়ি ফাঁকা রেখে এভাবে বেরিয়ে গেছে, চারদিকের অবস্থা তো জানোই। এখন কি হয় এসব? তাছাড়া আপনাদের বড় ভাইরা জানলে বিপদ আপনাদেরই। আগুন লেগেছে ভাবি, কোনো মতো বলল একজন। ভ্রু কুচকে ফেলে অন্তু। কোথায়? ক্লাব ঘরে। ওরা ওইখানে? উত্তর কাজ শিউরে উঠল। মুহূর্তে দেরি না করে পা ঝাড়া মেরে মুহূর্তের মধ্যে ফটক পেরিয়ে সিঁড়ির দিকে দৌড়ালো। দোতলায় সদর দরজা খোলা দেখে সেদিকে অন্তরাত্মা থরথরিয়ে উঠেছিল অজানা আতঙ্কাতে। অন্তুর প্রথম পেয়েছিল তরুর ছেঁড়া ছিন্নভিন্ন দেহটাকে। বিমূঢ় হয়ে বহুক্ষণ দাঁড়িয়েছিল দেওয়াল চেপে ধরে। তরুর দু পায়ের মাঝ দিয়ে রক্তের ধারা নেমেছে, ঠিক যেমন গর্ভপাত হলে হয়। শরীরে রক্তের সাথে লেপ্টে থাকা খণ্ড খণ্ড জমাটার অসংখ্য ব্লেডের কাটা, ঠিক তেমনই শরীরে ব্লেডের আঘাতে কাজ করা হয়েছে অন্তুর। খুঁড়িয়ে সেদিন 3টা গোটা ও 2টো ভাঙা ব্লেডের রক্তমোছার টুকরো পেয়েছিল। সেগুলো তরুকে নরক যন্ত্রণা দিতে ব্যবহার হয়েছিল। তখনও পুরো বাড়িটা কবরের মতো অন্ধকার, প্রতিটি জানলা দরজা বন্ধ। এখানে মানুষের হাজার টুকরো করলেও আওয়াজ বাইরে যায় না। তরু শুয়ে আছে। এখন তার আর কোনো যন্ত্রণা নেই। শুকনো রক্ত যন্ত্রণাগুলো শিশে নিয়ে দেহটা পরম আরামে শায়িত এখন। অন্তু নিজের দেহ থেকে ওড়না খুলে আস্তে করে তরুর নগ্ন দেহটায় চাপা দিল। হাত দুটো শখ লাগা রোগীর মতো থরথর করে কাঁপছিল। অন্তুর কান্না আর আত্মচিৎকার আর বাইরে আসেনি। সে বহুত আগে শব্দ করে কাঁদতে না ভুলে সেদিন তার কান্নার আকাশের ভিত বুঝি কাঁপিয়ে উঠত। মুমতাহিনের কথা মনে পড়েছিল। সে ভার্সিটির মাঠ, শীতের সেই সকালে হামজার জয়ের বিশাল অবহেলা নিয়ে লোকে দেখানো বসে থাকা, কালপ্রিট সেই পলাশি, ভিকটিম সেই ধর্ষিতার ছিন্নভিন্ন লাশি।
শুধু সময়ের বাজি পাল্টেছে। ওপরওয়ালা বুঝি ভোলেন না কিছুই। এই বাড়িতেই ছোট্ট মুমতাহানের দেহটাকে হুমায়ুন ও পলাশ মিলে খুবলে খেয়েছিল। দিন ফিরে তো তুলনামূলক ভয়াবহ হয়েই ফেরে, শুধু সময়ের আবধান। কিন্তু সময়ের ফেরাটার ইনফাক থাকে না, একটুও না। কার পাপ কার ওপর দিয়ে এমন ভয়াবহ হয়ে বয়ে যায়? তোর অপরাধ কি? শুধু পাপীদের আশ্রয়ে আশ্রিত হয়ে থাকা? এই অপরাধের এত চমকপ্রদ মাসুল, এটা না ইনসাফি হয়ে যায় না? অন্তু ওপরের দিকে চেয়ে অভিযোগ করে ওঠে মালিকের কাছে। উঠে আস্তে আস্তে রুমে হেঁটে যায়। জয়ামিরের ছবিতে রুমের দেওয়াল ভর্তি। সেদিকে তাকে একটা ওড়না গায়ে জড়িয়ে বাড়ির ফোন দিয়ে প্রথমবার হামজাকে কল করলো। মেয়র সাহেব, পাপ ফিরেছে মেয়র সাহেব, তরুর উপর দিয়ে বয়ে গেছে। আসবেন একবার? আসুন, বাড়ির বাইরে একবার পাপ দেখবেন। তুলির কান্নার আওয়াজে বাড়ির ইটগুলো কাঁপন ধরে যাচ্ছিল সেদিন। এই ছোট্ট তরু কেশির ছোটবেলায় চুল ধরে কত মেরেছে, কথা না শুনতে চাইলে। আবার এই পুচকে মেয়েটাকে ছাড়া একা শুতেই পারতো না ঘরে। আজ থেকে কি তাকে একা থাকতে হবে ওই ঘরে? মেয়েকে সামলাবে কে? চিৎকার করে কাঁদছিল তুলি। রিবি পাগলের মতো ফুপাচ্ছিল মেঝের এক কোণে গুটসুটি মেরে বসে, বারবার হেঁচকি উঠছিল। হামজা শক্ত করে ধরে রইল ওকে। হামজার বুকে মাথা লুকিয়ে চাপা কান্নায় গুঙ্গিয়ে উঠল মেয়েটা, পাগলের মতো গোঙাচ্ছিল। হামজা দুই হাতের বন্ধনে রিমিকে শক্ত করে নিজের বুকের মাঝে চেপে ধরে রইল। ভয় পাচ্ছে রিমি, চোখই খুলছে না ভয়ে। হামজা শান্ত চোখে চেয়ে রইল সদর দরজার দিকে। পুলিশ আসবে এই নিয়ে তার ভাবনা নেই, ওই পাগল আসবেই। তারপর কি হবে? তরুর মায়ের মানুষ ঢুকবে এখনই। জয় এলো, খুব ধীরে হেঁটে গিয়ে তরু লাশের পাশে দাঁড়ালো। আনবিনের ওড়না দিয়ে ঢাকা তরুর দেহটা। ওড়নাটা রক্তাক্ত হয়ে উঠেছে, রক্তের রংটা বড় প্রিয় জয়ের। আজ ভালো লাগছিল না, চোখের সুরের মতো বিচ্ছিল। অন্তু চুপ করে তরুর গা ঘেঁষে বসে রয়েছে, তরুর হাতটা হাতের মুঠোয় নিয়ে। জয় আস্তে করে হাঁটু মুড়ে মেঝেতে বসে। অনেকক্ষণ সময় ধরে চেয়ে থাকে তরুর বোঝা চোখ দুটোর দিকে। আলতো হাসে। অন্তু শিউরে ওঠে সেই হাসিতে, এত ভৌতিক সে হাসি। জয়ামির পারে, কঠোর এক ভৌতিক হাসির মালিক সে। সে হাসিতে কি থাকে না বলা মুশকিল, তবু আর মনে কীভাবে যেন হাসতে পারে এই লোক। চোখের শিরা উপশিরা রক্তিম লাল, স্বচ্ছ পানি দানা ভাসছিল। সেই চোখ মেলে চেয়ে জয় শুধুই হেসেছিল নিঃশব্দে। তরুর মুখের ওপর অল্প ঝুঁকে পড়ে বলেছিল, তুই জয়ামিরকে রক্ষা করিস না তরু, ক্ষমা করিস না, তুই জয়ামিরকে ক্ষমা করিস না। তবে সে মরেনি এখনো। নিজের বাহাতটা তুলে যখন তরুর তপ্ত কপালটা ছুলো, হাতে ধাতব সোনার ব্রেসলেটটা তরুর বদ্ধ চোখের পাতায় বিছিয়ে পড়ে। জয় আরেকটু ঝুঁকে মুচি করে হেসে ফিসফিস করে বলেছিল, আমি এখনো বেঁচে আছি। তোর কবরের ডান বামে মাঝার আর পলাশের ধরহীন মাথাটা দুটো দাফন করব আমি, কথা দিলাম। তবু ক্ষমা করিস না আমায়, একটুও না কিন্তু, খবরদার। সেদিন কেউ দেখতে পায়নি জয়ামিরের বাম গাল বেয়ে নেমে যাওয়া এক ফোঁটা নোনা পানি ঠোঁটের বিভাজন দিয়ে মিশে গিয়েছিল। এভাবেই জয়ামির মেঝের দিকে ঝুঁকে বসে থেকে উঠে দাঁড়ায়। হেঁটে গিয়ে ফ্রিজ খুলে কন্টেনারের বাক্সটা বের করে আনে সুচির মিষ্টি দুটো। এক গালে ঢুকিয়ে খুব তৃপ্তি সহকারে চিবিয়ে খেলো। সে কম করে খেতে পারে না, এত বড় বড় লোক পায় খাবার খাওয়া তোর কত আবেশ নিয়ে দেখতো। ডাইনিং টেবিলের কাছে গিয়ে জগ উপরে করে ধরে ঢক ঢক করে 1 লিটারের মতো পানি খেলো জয়। সে খুব রিল্যাক্স, আরাম করে গামছা টেনে নিয়ে মুখ মুছল। এরপর পায়ের টাকনুর থেকে প্যান্ট গোটাতে গোটাতে ঝুঁকে হেঁটে বেরিয়ে গেল বাড়ির বাইরে। কত কাজ এখন, পুলিশ আসবে, ইন্টারোগেশন করবে, লোকজনের ভিড় জমবে, খবর বেরোবে, অনেক কাজ।